বাট এই যে এক্সপেকটেশন, পাবলিকের যে এক্সপেকটেশন প্লাস হচ্ছে জামাতের যে পারফরমেন্স, এটার মধ্যে যে একটা বড় গ্যাপ, এটাকে আপনি ঠিক কীভাবে দেখেন? এক্সপেকটেশন জামাতের যেই পারফরমেন্স, ইট ওয়াজ নট এ প্লাস, ইট ডিড নট এক্সিড এক্সপেকটেশন। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে জামাতের পারফরমেন্সটা আনস্যাটিসফ্যাক্টরিও ছিল না। অনেকেই এক্সপেক্ট করছিল যে জামাত নির্বাচনের দিন একটা বড় আন্দোলন ঘোষণা দিবে এবং আমিরে জামাতের প্রচুর সমালোচনা করা হয়েছে সে সময়। অনেক আবেগী লোকজন যে আমিরে জামাত ইচ্ছা করলে লোকজনকে রাস্তায় নিয়ে আসতে ডাক দিতে পারতেন। আমিরে জামাত নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়ে কনসিড করার যে ঘোষণা দিয়েছেন, আই থিঙ্ক বাংলাদেশের পলিটিক্সে ইটস আনহার্ড অফ। ইভেন আমি এটা আমাদের আমাদের লিমিটেশন অ্যাকনলেজ করেই বলছি যে উই নিড টু ডু এ বেটার জব মেকিং পিপল নো হোয়াট উই আর ডুইং। সো আই রেসপেক্টফুলি ডিসএগ্রি যে জামাতের এক্সপেকটেশনের সাথে পারফরমেন্স ম্যাচ করছে না। সো তারিক ভাই, থ্যাংক ইউ আমাদেরকে দ্বিতীয়বারের মতো সময় দেওয়ার জন্য। আমার মনে পড়ে যে আমাদের পডকাস্টের প্রথম পর্বটা আমরা আপনার সাথে রেকর্ড করছিলাম, যদিও সেটা রিলিজ করতে আমাদের একটু দেরি হয়েছিল। মনে হয় সেটা আমরা সেকেন্ড বা থার্ড ইয়েতে করছিলাম, বাট আপনি আমাদের প্রথম গেস্ট ছিলেন। সো আমরা স্টিল গ্রেটফুল যে আপনি প্রথম হিসেবে আমাদেরকে সময় দিচ্ছেন জন্য। না, অনেক ধন্যবাদ সাবিত। তোমার মাধ্যমে তোমার দর্শকদের, স্টুডিও 36 এর দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা এবং সবাইকে সালাম। ডেফিনেটলি গতবার আমাদের যে রেকর্ডিংটা হয়েছিল একটা হোটেলে রাত্রেবেলা, সো সেটার তুলনায় আজকে তোমার স্টুডিওতে আসতে পেরে খুব ভালো লাগছে। খুব সুন্দর সেটআপ। শিওর। সো চলুন আমরা করি, আমরা পলিটিক্স নিয়ে কথা বলি। আমরা তো পলিটিক্স নিয়ে কথা বলি, যদিও পলিটিক্স সামটাইমস গেটস খুব বোরিং। এখন তো ইলেকশনও শেষ। সো বাট স্টিল দেয়ার আর থিংস যেটা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট, এবং আপনি তো জামাত ইসলামের আমেরিকাতে স্পোক্স পারসন। সো আপনার অনেক ইনসাইট আছে যে জিনিসগুলো আমরা জানতে পারবো, এবং আমাদের অনেক কোয়েশ্চেন আছে যে জিনিসগুলো আমরা আপনাকে করতে পারবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে সরকারের তো 100 দিন হয়ে গেছে, 100 দিন প্লাস এখন। তো 100 দিনে আপনি যেহেতু বিরোধী দলকে রিপ্রেজেন্ট করেন, তো আমরা সরকারকে না ঘুরে আমরা বিরোধী দল হিসেবে নিয়ে শুরু করি। বিরোধী দলকে আপনি 100 দিনে বিরোধী দলের যে পারফরমেন্স, সেখানে আপনি 110-এ আপনি সরকার মানে বিরোধী দলকে কত দিবেন আপনি? কারণ শিক্ষক হিসাবে তো আসলে মার্কিং করাটাই তো আমাদের পেশা, প্রফেশন। সো কোনো কিছু মার্কিং করাতে আমরা খুব পটু সিদ্ধহস্ত প্রবাবলি। কিন্তু রাজনৈতিকভাবে আমরা একটা নতুন রিয়ালিটির মধ্যে আসলে কিন্তু বাস করছি। বাংলাদেশে একটা দায়িত্বশীল বিরোধী দলের কী ভূমিকা হওয়া উচিত, এটা এই প্রজন্ম আসলে দেখেনি। কারণ এই প্রজন্ম শুধুমাত্র আওয়ামী লীগকেই দেখেছে এবং আওয়ামী লীগের অধীনে একটা গৃহপালিত বিরোধী দল দেখেছে, যেটা আসলে বিরোধী দল ছিল না। এর আগেও আওয়ামী লীগের আগে যারা প্রবাবলি মিলেনিয়াল কিংবা তার আগের জেনারেশন, তারা যেই বিরোধী দলকে দেখেছে, আওয়ামী লীগকে মূলত বিরোধী দল হিসেবে দেখেছে, কিংবা কোনো ক্ষেত্রে বিএনপি এবং জামাতকেই, সেটা খুব একটা ফাংশনাল বিরোধী দল কিন্তু ছিল না। মানে বিরোধী দলের কাজই ছিল রাস্তাতে আন্দোলন করা, ধর্মঘট করা, হরতাল করা। সুতরাং একটা আ মানে স্থিতি অবস্থায়, স্বাভাবিক অবস্থায় একটা বিরোধী দলের ভূমিকা কিভাবে পালন করবে, কিরকম থাকা উচিত, এটার ব্যাপারে অনেকেরই নিজস্ব আইডিয়া আছে এবং সে অনুযায়ী তারা হয়তো গ্রেডিংটা করবেন। কিন্তু 100 দিনে সরকারি দলের পারফরম্যান্সের কিছু ব্যারোমিটার আছে যেটা আমরা গেজ করে একটা মন্তব্য করতে পারি। কিন্তু মুশকিলটা হলো যে আমরা যখন কোনো কিছু গ্রেড করব, তার আগে একটা রুব্রিক লাগবে, একটা কোর্স ডিস্ট্রিবিউশনের একটা আ মানে কোন জায়গাতে কত পয়েন্ট অ্যাসাইন হবে, এরকম একটা কিছু আমাদেরকে থাকতে হয়। তা না হলে পরে আন্দাজে গ্রেড করলে এটা শাহেদ আলমের গ্রেডের মতো হয়ে যাবে। সো এই কারণে বিরোধী দলের গ্রেডিংটা আ প্রবাবলি আমরা সংখ্যার উপরে না দিয়ে আমরা আ মানে আমরা এখনো বেসিক্যালি আমাদের বাচ্চারা যারা স্কুলে যায়, গ্রেড 1 কিংবা 2 পর্যন্ত কিন্তু তাদেরকে লেটার গ্রেড দেয় না। তাদের গ্রেড দেয় হলো স্যাটিসফ্যাক্টরি, আনস্যাটিসফ্যাক্টরি অথবা এক্সিডেড এক্সপেক্টেশন। সো এটা বলতে পারি নির্ভয় আমাদের উই হ্যাভ লট টু লার্ন। আমাদের অনেক কিছু শেখার আছে, শিখছি। এই সংসদে আমাদের যে ৬৮ জন সদস্য আছেন, তাদের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্যই অধিকাংশ। শুধুমাত্র আমাদের জনাব শাহজাহান চৌধুরী সাহেব হলেন ৩ বারের সংসদ সদস্য।
জনাব গাজী নজরুল ইসলাম সাহেব হলেন ৩ বারের সংসদ সদস্য। শুধুমাত্র ২ জন ৩ বার সংসদ সদস্য হয়েছেন। এর বাইরে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ২০০১ সালে সংসদ সদস্য হয়েছিলেন এবং অধ্যাপক মুজিবুর রহমান সাহেব সেই ৮৬ সালে সংসদ সদস্য হয়েছিলেন। সো এর বাইরে এই ৪ জনের বাইরে বাকি ৬৪ জনই কিন্তু জীবনে ১ম বারের মতো সংসদে আসছেন। হুম। সুতরাং একটা মানে টু বি ফেয়ার উইথ দেম ইউ হ্যাভ টু গিভ দেম সাম টাইম সো দ্যাট মানে এটা এমন না যে সে প্রশ্ন হতে পারে যে উনারা অভিজ্ঞ না হলে কেন নির্বাচন করতে গেলেন? ইটস এ ফেয়ার আর্গুমেন্ট। অথবা ওনারা যদি এমপি হওয়ার জন্য যথেষ্ট প্রিপেয়ার্ড না থাকে না। তাহলে কেন সংসদে আসছে? দিস ইজ এ ফেয়ার কোয়েশ্চেন। সো হুম। এজন্য আমি এই এক্সকিউজটা দিতে চাচ্ছি না। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ইউ হ্যাভ টু গিভ দেম সাম টাইম টু allow them for everything to sink in because it can be a little bit overwhelming for some of them. So এজন্য আমাদের আমাদের যারা বিরোধী দলীয় সংসদ সদস্য আছেন তাদেরকে আমাদেরকে একটু সময় দিতে হবে। সো আমি যেটা ইন ওয়ান লাইন যদি অ্যান্সার দিতে পারি তোমার প্রশ্নের, সো ইট ডেফিনিটলি ডিড নট এক্সিড দ্য এক্সপেকটেশন যে আমাদের যেই পারফরম্যান্স ইট ওয়াজ নট এ প্লাস, ইট ডিড নট এক্সিড এক্সপেকটেশন। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি যে জামাতের পারফরম্যান্সটা আনস্যাটিসফ্যাক্টরিও ছিল না। ইট ওয়াজ somewhere in between. আমি বলব যে it was satisfactory in my opinion, but at the same time there are criticisms which some of them are valid, some of them are probably because of lack of clarity, and it's fair. আমরা সবার বক্তব্যই শুনবো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে বিগত ১০০ দিনে নতুন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর পারফরম্যান্স ইজ স্যাটিসফ্যাক্টরি। ওকে, তার মানে ধরেন গ্রেডিংয়ে তো আমরা বলি যে হ্যাঁ ১০০ তে ৩৩ হলে পাস, ৫০-৬০ হলে স্যাটিসফ্যাক্টরি। I'm not getting into that. অথবা আপনি জিপিএতে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এই সংসদের মেজরিটি যারা সাংসদ, এই সংসদে সরকারি দল বিরোধী দল যাই হোক না কেন, তারা তো মেজরিটি হচ্ছে নতুন, অল্প কিছু, ইভেন বিএনপিতেও হয়তো অল্প কিছু আছে যারা এতে আসছে। এনিওয়েজ, তো পারফরমেন্সের জায়গা তো ২ টা। একটা হচ্ছে সংসদ আর একটা হচ্ছে রাজপথ। তো জামাতের সংসদের পারফরমেন্স আপনার ভাষ্যমতে ওকে স্যাটিসফ্যাক্টরি, বাট দেয়ার আর স্কোপস অফ ইমপ্রুভমেন্ট এবং একটু সময় দিতে হবে। তার মানে আমি যেটা ইনফার করতে পারি সেটা হচ্ছে যে ওকে, নেক্সট অধিবেশনগুলোতে জামাত উড বি মোর প্রিপেয়ার্ড এবং তারা আরো ভালো পারফর্ম করবে। ওকে, সো উই উইল সি যে হাউ দ্যাট গোস। বাট সংসদের বাইরের যে পলিটিক্স, রাজপথের যে পলিটিক্স, গণমানুষের কাছে যাওয়ার যে পলিটিক্স, ন্যাশনাল ইন্টারেস্ট যে ইস্যুগুলো আসে সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার যে পলিটিক্স, একটা পারসেপশন হচ্ছে যে জামাত সেখানে এগেইন এক্সপেক্টেড পারফর্ম করে নাই এখন পর্যন্ত। তো এই জায়গাতে আমি যদি আপনাকে স্পেসিফিক কোয়েশ্চেন করি, ধরেন যেটা জামাতের স্বার্থ সংশ্লিষ্ট, যেমন ৩১টা আসনে জামাত ইসলামী নির্বাচন কমিশনে তারা অভিযোগ দায়ের করছে যে ৩১টা আসনে নির্বাচনের সময় সেখানে অনিয়ম হয়েছে এবং তারা সেখানে এভিডেন্স সহ তারা তাদের অভিযোগগুলো তারা দাখিল করছে। কিন্তু আমরা পাবলিকলি জামাত ইসলামীকে এখন পর্যন্ত সেই অভিযোগগুলো কোথায় আছে, কোন পর্যন্ত আছে, এগুলো নিয়ে পাবলিকলি জামাত ইসলামীকে কখনো কোনো প্রেস ব্রিফিং করতে দেখি নাই, কোনো আলাপ আলোচনা নাই। অ্যাজ ইফ যে ঠিক আছে আমরা অভিযোগ করছি, এটা শেষ, ইটস ডান, নাও লেটস মুভ অন। এটা ওয়ান অফ দ্য এক্সাম্পলস। আমি আপনাকে আরও এক্সাম্পল সামনে ধরবো, বাট আপনি এই ব্যাপারটা জানেন কিনা যে এই ব্যাপারটাতে জামাত ইসলামী কেন ফলো আপ করে নাই বা পাবলিকলি কেন জামাত ইসলামী জানায় নাই? জামাত ইসলামী ফলো আপ করছে কিন্তু এটা জামাত ইসলামীর ব্যাপার, কিন্তু পাবলিক হ্যাজ এ রাইট টু নো, বিকজ মানে ২ কোটির বেশি মানুষ জামাত ইসলামীকে ভোট দিছে এবার। সো এই জায়গাটাতে আপনি কি কমেন্ট করবেন? সো এখানে বিষয়গুলো হয়েছে কি যে এগেন আমি আরেকটা কথা পরে বলার সুযোগ আসবে কিনা যেহেতু তুমি প্রশ্ন করেছো, এ কারণে আমি আই উড লাইক টু টেক দিস অপরচুনিটি টু জাস্ট ভেন্ট আউট মাই ফ্রাস্ট্রেশন যে এই নির্বাচনে সবচেয়ে অনৈতিক ভূমিকা পালন করেছেন চিফ ইলেকশন কমিশনার। নো ডাউট অ্যাবাউট দ্যাট। লেটস মেক নো মিস্টেক, আমাদের অনেকেরই মধ্যে, সুশীল সমাজের মধ্যে ভয় ছিল যে হয়তো সেনাপ্রধান নির্বাচনকে প্রভাবিত করতে পারেন কিংবা অন্য কেউ করতে পারেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবচেয়ে বেশি নির্বাচনকে বিতর্কিত করেছেন চিফ ইলেকশন কমিশনার এবং এই বিতর্কিত করার সবচেয়ে বিতর্কিত কাজটা হলো যে তাড়াহুড়া করে গ্যাজেট প্রকাশ পাওয়া। সো আমাদের প্রথমেই বুঝতে হবে যে নির্বাচন কমিশন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এই নির্বাচন কমিশনের
নিজস্ব একটা ট্রাইব্যুনাল আছে যেখানে কোনো কোনো অভিযোগ আসলে পরে সেটা রিজলভ নির্বাচন কমিশন করে ফেলতে পারে। সো এই কিন্তু এটার স্ট্যাচুট অফ লিমিটেশনটা হলো যে আনটিল ইট ইজ গ্যাজেটেড, যখন এটা গ্যাজেট হয়ে যাবে তখন কিন্তু নির্বাচন কমিশনের গ্যাজেটভুক্ত যখন হয়ে গিয়েছে ওই বিষয়ে এটা এখন মূলত দেওয়ানি এবং ফৌজদারি কার্যবিধির আন্ডারে চলে যায়, মানে এটা তখন মানে ট্রেডিশনাল লিগাল সিস্টেমে চলে লিগাল সিস্টেমে চলে যাবে। ইলেকশন কমিশনের বাইরে। ইলেকশন কমিশন আর হ্যান্ডেল করতে পারবে না। সো আমাদের সম্ভবত প্রায় 50টার মতো আসনে আমরা দেখেছি যে অনিয়ন হয়েছে, এবং এটা আমি আবারও রিইটারেট করতে চাই যে এই 50টা আসনেই যে অনিয়মগুলো হয়েছে এটার অর্থ এই না যে অনিয়ম না হলে আমরা 50টা আসনেই নির্বাচিত হয়ে যেতে পারতো আমাদের প্রার্থীরা। এটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে বলা যাবে না, বাট ইট উড হ্যাভ বিন মোর কম্পিটিটিভ এবং এর মধ্যে অনেকগুলো আসনে আমাদের প্রার্থীরা হয়তো বিজয়ী হতে পারতে। এবং এটাও আমি বলে নিতে চাই যে আমরা ভবিষ্যতে বাংলাদেশে যতগুলো নির্বাচন দেখব এই 50টা আসনে যে রকম আমরা অনিয়ম দেখেছি, লেটস মেক নো মিস্টেক যে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম হবে, এবং এই ধরনের অনিয়মগুলা যদি আমরা মাঠে প্রতিহত না করতে পারি তাহলে পরে আমরা নির্বাচনে জিততে পারবো না। যে আসনগুলাতে আমরা বিজয়ী হয়েছি সেই আসনগুলাতেও এ ধরনের অনিয়ম করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমাদের প্রার্থীরা আমাদের জনশক্তি সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে, অনিয়ম প্রতিহত করতে পেরেছে। সো এটাও কিন্তু পার্ট অফ ইলেকশন প্রসিজিওর আমাদের হয়ে গিয়েছে, মানে ইলেকশন ডে ভোটিং ম্যানেজমেন্ট ইজ অলসো পার্ট অফ ইলেকশন প্রসেস। সো এটাও আমি বলে নিতে চাই। সো আমাদের এই জায়গাগুলোতে আরও ক্যাপাসিটি বিল্ড করতে হবে। আমাদের যেই এক্সিস্টিং ক্যাপাসিটি ছিল ইট ওয়াজ নট সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট দ্যাট। এই কারণেই আইন শৃঙ্খলার হেল্প লাগে, নির্বাচন কমিশনের লাগে। সো যে কটা বিষয়ে আমরা যে আমাদের প্রায় 50টা আসনের মতো অনিয়ম হয়েছে, এখন অনিয়মের স্পেশালি তোমাদের এলাকার কথা যদি আমরা বলি, ভোলা, ঝালকাঠি, এগুলো কিন্তু খুব রিমোট অঞ্চল। সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আনা ইট টেক্স টাইম। এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটাও পুরোপুরি ফাংশন করেনি বিভিন্ন কারণে। তো যেটাই হোক, আমরা সবগুলো আসনের অনিয়ম টাইমলি আমরা কালেক্ট করতে পারিনি, কিন্তু আমরা 31টা আসনের অনিয়মের প্রমাণ আমরা হাজির করতে পেরেছি। কিন্তু এটাতেও তো অ্যাটলিস্ট 24 ঘন্টা লেগে যায়, কারণ এতগুলো আসন, প্রত্যেকটা আসনে মানে কমপক্ষে 80 থেকে 100টার মতো কেন্দ্র। এই কেন্দ্রগুলোর কোনটাতে কারণ অভিযোগ তো করা যায়, কিন্তু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে সেই অভিযোগগুলা তো করতে গেলে এটাকে কনসলিডেট করতে সময় লাগে, এবং এই সময়টা তো দিতে হবে। 24 ঘন্টা আমরা সময় নিয়েছি এবং খুব সুন্দর করে আমরা ইনফরমেশন কম্পাইল করেছি, কিন্তু বাই দ্য টাইম আমরা ইনফরমেশন কম্পাইল করেছি ইলেকশন কমিশন তাড়াহুড়া করে পাবলিশ করে দিয়েছে। সো গ্যাজেট যখন পাবলিশ করে দিয়েছে তখন ট্রাইব্যুনালের এই অভিযোগগুলা শোনার আর কোনো এখতিয়ার নেই, এটা তখন চলে যায় কোর্টে, এবং সে কোর্টে এই অভিযোগগুলোর ভিত্তিতে আমরা মামলা দায়ের করেছি, এবং এই মামলাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে অনেকগুলো আসলেই কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছে। এর মধ্যে আমি দ্য নাম্বার আই মাইট বি রং, কিন্তু অ্যাটলিস্ট 20টার মতো আসনে অলরেডি কিন্তু প্রাথমিক শুনানি হয়েছে, এবং সেই শুনানি অনুযায়ী মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন যে ওই নির্বাচনী এলাকার সমস্ত ব্যালট বাক্স, সমস্ত ব্যালট নির্বাচন কি বলা যায় যে এটাকে বাজেয়াপ্ত বলে না, বাট জব্দ করা যাতে করে পুনর্গণনা করা যায়, কিংবা আর কি অনিয়ম আছে আচ্ছা এটা দেখা। সো বেসিক্যালি বাকি, কারণ বাংলাদেশের লিগাল প্রসেসটা আমরা জানি, আমি এটা বুঝতে পারছি। সো বাকি এখনো 10টার মতো বাকি আছে, এবং এর মধ্যে বিএনপিরও কয়েকজন অভিযোগ করেছে। বিএনপির যেমন মানে ঢাকা 14 অভিযোগ করেনি, আচ্ছা। করেছে হলো শেরপুরে আমাদের হাফেজ রাশেদ ভাই, আচ্ছা। যে আসনে নির্বাচিত হয়েছেন তার যিনি প্রতিদ্বন্দ্বী, কিন্তু তিনি তো এখন আবার মহিলা এমপি হিসেবে শপথ নিয়েছেন। সো হাউ ইট উইল ওয়ার্ক আউট উই ডোন্ট নো। নাহলে কি তিনি মহিলা থেকে পদত্যাগ করবেন, করে আবার ওটা মানে কমপ্লিকেটেড সিচুয়েশন। কিন্তু বিষয়গুলো হয়েছে কি যে এই প্রত্যেকটা যখন আসনগুলাতে আসনগুলার ব্যালট জব্দ করার নির্দেশ দিয়েছে, এটার প্রেক্ষিতে কিন্তু প্রেস কনফারেন্স হয়েছে। সো জনগণকে আমরা আপডেট দিচ্ছি না, এটা মনে হয় হবে না। আর আই টেক ইউর পয়েন্ট যে আই থিংক উই নিড টু ডু এ বেটার জব। না রাইট, এটা হ্যাঁ, কারণ এটা এই জন্য ইম্পর্টেন্ট। এটা শুধু জামাত ইসলামের জন্য ইম্পর্টেন্ট তা না, ইলেকশন সিস্টেমের ইন্টিগ্রিটি হচ্ছে আমাদের ডেমোক্রেসির জন্য ইম্পর্টেন্ট, এবং ইলেকশন সিস্টেমটাকে রিগ করেই হাসিনা এত বছর ছিল এবং সে ফ্যাসিস্ট হয়ে উঠলো এত বছর। এটাকে রিগ করার মাধ্যমে সে স্টার্ট করলো, পরে সে সব ধ্বংস করলো। তো এখন জামাত ইসলামী অ্যাজ এ রেসপন্সিবল বিরোধী দল, তারা এইটাকে
ফরফ্রন্টে রাখবে যে ইলেকশন সিস্টেমের ইন্টিগ্রিটিটাকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে, এটাকে বাড়াতে হবে এবং সেটাকে সবসময় এজেন্ডা আকারে সামনে নিয়ে আসা এবং মানুষকে এটার জন্য অ্যাওয়ার করা। তো আমার কাছে মনে হয়েছে এবং আমার আমার মনে হয় যে আম, আম, ওরা অনেকে এগ্রি করবে যে এই জিনিসগুলা যেগুলো ন্যাশনালি ইম্পর্টেন্ট, স্পেশালি ইলেকশন, পুলিশ, পুলিশের যেই আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখছি পুলিশ কি করতেছে এবং পুলিশ অ্যাকশন নিতে পারতেছে না, পুলিশের পলিটিসাইজেশন, এই জিনিসগুলা একদম ফরফ্রন্টে রেখে এগুলোকে ফোকাস করে বিরোধী দল এগুলাকে সবসময় পার্সু করা, এইটা আমরা ট্রান্স সিস্টেমের কাছ থেকে ঠিক ওইভাবে আমরা দেখি না। হ্যাঁ, প্রেস কনফারেন্স হয়তো করছে, দ্যাট ইজ ওয়ান ডেটা পয়েন্ট, কিন্তু আপনার ইট ইজ নট এ কন্টিনিউয়াস টকিং পয়েন্ট। এটা যদি না হয় তাহলে তো আপনি নেক্সট ইলেকশনের আগে তো আপনি আবার একটা ঝামেলা পড়বেন এবং আপনি যেটা বললেন যে আবার এই জিনিসগুলো হবে, আপনি যদি এগুলাকে যদি ফাইট করে যদি এগুলা সলভ করা না যায়। না, ডেফিনেটলি আই এম নট ডিসএগ্রিং উইথ হোয়াট ইউ আর সেইং। সো ডেফিনেটলি গণতন্ত্রের মানে ফার্স্ট স্টেপটাই তো হলো ইলেকশন। সো ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা না করতে পারি তাহলে ইট ইজ প্রবলেম্যাটিক, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু বিষয়টা হলো এই যে আহ, জামাত ইসলামী বেসিক্যালি আমরা যেটা বলি সবসময় যে ইন 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 এ গেম অফ পোকার ইউ হ্যাভ টু প্লে দ্য হ্যান্ড দ্যাট ইউ আর ডেল্ট। মানে you cannot always expect for the best card to fall on you. You have to play the card. You cannot play the people, or you can play the people, but you have to basically play with the card that you have handled. হুম। তো অন্য অন্য কিছু নিয়ে তো কথা বলা যাবে না। সো বাংলাদেশের মতো একটা মানে চন্দ দুর্নীতিপরায়ণ একটা রাষ্ট্রযন্ত্র যেটাকে দিয়ে আমরা নির্বাচন করব, এই রাষ্ট্রযন্ত্রকে আমরা ফর এক্সাম্পল আমরা যদি একেবারে মানে আমরা কেন্দ্র লেভেলে যদি দেখি যে একটা কেন্দ্র, সেই কেন্দ্রে কয়েকজন আনসার থাকে, তারা তারা একমাত্র অস্ত্রধারী ব্যক্তি, কিন্তু অন্য কারো কিন্তু অস্ত্র থাকে না। ইভেন পুলিশও কিন্তু কেন্দ্রে অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। আনসার সদস্যরা যারা ব্যালট বাক্স পাহারা দিচ্ছে তারা কিন্তু একমাত্র অস্ত্রধারী ব্যক্তি কেন্দ্রের ভিতরে। তারপরে ওখানে মানে একজন কনস্টেবল লেভেলের কয়েকজন লোক তারা কেন্দ্র পাহারা দিচ্ছে। তারপরে প্রিসাইডিং অফিসার, তারপরে চলে আসে হলো পোলিং এজেন্ট যারা দলের পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়। সো বেসিক্যালি দলের পক্ষ থেকে জামাত ইসলামী এবং এনসিপির জোট, তাদের পক্ষ থেকে একজন ব্যক্তি, আমরা সেখান থেকে শুরু করি, একজন ব্যক্তি সেখানে পোলিং এজেন্ট। এখন এই নির্বাচনে যেটা আমরা দেখেছি যে অন্য স্বতন্ত্র থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের ঢাকা সফরে যেটা হয়েছে যে ইভেন জাতীয় পার্টির প্রার্থী ওয়াজ বট বাই বিএনপি। মানে আমাদের বাড্ডা এলাকাতে আমরা দেখেছি, আনাহিদের এলাকাতে সেই নির্বাচনে আই হ্যাভ টু গেট ইনভলভড, কারণ নাহিদের সাথে যে আমাদের কোঅপারেশনটা সলিডিফাই করার জন্য আমাকে ইনভলভ হতে হয়েছে। সেখানে আমরা দেখেছি যে জাতীয় পার্টি এবং অন্য যারা প্রার্থী ছিল, শুধুমাত্র এনসিপির প্রার্থী ছাড়া ওই কেন্দ্রে বাকি সব প্রার্থীদেরকে বিএনপির আব্দুল কাইয়ুম সাহেব কিনে ফেলছে, পয়সা দিয়ে কিনে ফেলেছে। সো জাতীয় পার্টির ক্যান্ডিডেটরা ওয়ার ফর সেল, মানে ওয়াজ সোল্ড টু দ্য হাইয়েস্ট বিডার প্রিটি মাচ। তারপরে যারা যে আনসাররা গার্ড করছে তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে, মানে ইটস নট এক্সপেন্সিভ টু বাই দেন। প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সবাইকেই কিন্তু কিনে ফেলা যায়, কারণ বাংলাদেশের দুর্নীতিটা এত বেশি। সো এখানে প্রশাসন শক্ত হতে পারে, কত শক্ত হবে, কোন পর্যন্ত রিমোট এরিয়া একেবারে তোমার ভোলা, কিংবা আমরা দেখেছি যে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে কোনো হতাহত মানে কোনো ব্যক্তি নিহত হয়নি এই প্রথম বাংলাদেশের একটা জাতীয় নির্বাচনে। কিন্তু আমরা সকালবেলা কিন্তু শুনেছিলাম যে কি বলা যায় যে ওই যে হাতিয়াতে হান্নান মাসুদের ভাইকে মেরে ফেলা হয়েছে, যদিও সে মানে প্রচণ্ড আহত হয়েছে, মারা যায়নি। ওই যে জেলায় যে এলাকাগুলোতে আর্মি যেতে পারে না, সো আর্মি প্লেড এ ভেরি গুড রোল ডেফিনেটলি। কিন্তু এই যে দুর্নীতিবাজ লোকজন, এদেরকে মানে মানুষের নীতিনৈতিকতা ঠিক না হলে পরে তো সবাইকে তো কন্ট্রোল করা যাবে না। সো এই জায়গাগুলোতে যেখানে আমাদের লেসন যে ইউ হ্যাভ টু হ্যাভ এ ক্যাপাসিটি যেটার কারণে ইউ ক্যান ওভারওয়েলম দ্য করাপশন। সো এবং এই জায়গাতে মানে আমাদের একজন পোলিং এজেন্ট বাকি ৫ জন পোলিং এজেন্টের বুলির মুখে কতটা শক্তভাবে ভূমিকা পালন করতে পেরেছে। সেখানে যদি আনসার ব্যক্তিরা কম্প্রোমাইজড হয়ে যায়, পোলিং এজেন্টরা কম্প্রোমাইজড হয়ে যায়, সেই জায়গাটাতে কতটুকু ভালো করতে পেরেছে। সো বেসিক্যালি আমরা এই করাপশনটা যদি পুরোপুরি দূর না করি, এটা বাংলাদেশের মানে একটা মানে অনগোয়িং সমস্যা। এই সমস্যাটা একদিনে সলভ হবে না। এই কারণে ইউ হ্যাভ টু হ্যাভ এ প্রপার ইলেকশন ম্যানেজমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং, এই জিনিসগুলা। তো আমি তোমার প্রশ্নে যেটা উত্তর দিব যে অনেকেই এক্সপেক্ট করছিল যে জামাত নির্বাচনের দিন একটা বড় আন্দোলন ঘোষণা দিবে, এবং আমিরে জামাতের প্রচুর সমালোচনা করা হয়েছে সে সময়, অনেক আবেগী লোকজন
যে আমিরে জামাত ইচ্ছা করলে লোকজনকে রাস্তায় নেমে আসতে ডাক দিতে পারতেন। সো এই আবেগকে আমি শ্রদ্ধা করি। বাট এট দ্য সেম টাইম ইউ অলসো হ্যাভ টু বি স্মার্ট অ্যাবাউট ইট। যে সেই সময় যদি আমরা hypothetically ধরে নিই যে আমিরে জামাত জনগণকে রাস্তায় এসে আন্দোলন করার জন্য ডাক দিতেন। এই আন্দোলনের এই আন্দোলনের আউটকামটা কি হতো? ইউ ক্যান নট গো এগেইনস্ট দ্য এন্টায়ার সিস্টেম। এবং ইন অল অনেস্টি আমরা যদি ইলেকশন ম্যাপটা দেখি, ডেফিনিটলি আমাদের, আমি যেটা গত প্রশ্নের উত্তরে বললাম যে ৪০ থেকে ৫০টা সিটে অনিয়ম হয়েছে, কিন্তু ৪০-৫০টা সবগুলাতে আমরা জিততে পারতাম, এটা না। সো আমরা যদি এর মধ্যে আমরা অর্ধেকও জিততাম, দ্যাট উডন্ট হ্যাভ গিভেন আস এনাফ সিট টু ফর্ম দ্য গভর্নমেন্ট। এবং এই নির্বাচনের সত্যিকার অর্থে অনিয়মের চেয়েও সবচেয়ে বড় যে ভূমিকাটা রেখেছে সেটা হলো আওয়ামী লীগের ভোটাররা একেবারে ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। এবং এই ভোটটাই ওয়াজ দ্য ডিফারেন্স। এই ডিফারেন্সটা যদি না থাকতো, আওয়ামী লীগের ১২-১৩% ভোট যেটা এখনো সলিড আছে, এবং এই ভোটগুলা যদি বিএনপি না পেত, দিস ইলেকশন উড হ্যাভ বিন ডিফারেন্ট। সো উই আন্ডারস্টুড দ্যাট ম্যান। এই কারণে। আর সেকেন্ড বিষয়টা হলো যে পার্সপেক্টিভটা দেখতে হবে সবসময়, যে দের ইজ আ কনসেপ্ট অফ সোল লুজার। যারা নির্বাচনে হারে, তারা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হলে পরেও দে কল ফাউল, তাই না? সো এই সমস্ত কারণে উই আর ডেল্ট এ ব্যাড হ্যান্ড। এই কারণে নির্বাচন যদি, মানে কি বলা যায়, যে যতই অনিয়ম হোক, আপনি কিংবা আমরা সবাই জানি যে নির্বাচনে হেরে গেলে ডোনাল্ড ট্রাম্প 2020 রেজাল্ট মেনে নেয়নি, এখনো পর্যন্ত মেনে নেয়নি, তাই না? সো যে দল হেরে যায় তারা কিন্তু নির্বাচন, মানে এটা কিন্তু একটা জেনারেল পারসেপশন যে তারা তো কমপ্লেন করবেই। সুতরাং আমিরে জামাত নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়ে কনসিড করার যে ঘোষণা দিয়েছেন, আই থিঙ্ক বাংলাদেশের পলিটিক্সে ইটস আনহার্ড অফ। বাংলাদেশে কনসিড করার কিন্তু মানে কোনো রেওয়াজ নাই। ইট ওয়াজ এ ভেরি গুড ফার্স্ট স্টেপ, বাট এট দ্য সেম টাইম তিনি এটাও ঘোষণা দিয়েছেন যে কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে, আমাদের এটা একটা রেসপন্সিবিলিটি, মানুষের ভোট যারা দিয়েছে তাদের সেই ভোটটাকে যাতে করে আমরা এক্সপোজ করতে পারি যে অনিয়ম হয়েছে, এজন্য আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। সো এতটুকু পর্যন্তই। এখন এর বেশি আমি জাস্ট একটা কথা বলে শেষ করব, যে আমাদের অনেকেই, যখন আমরা পশ্চিমবঙ্গের উদাহরণ দিই, যে মমতা ব্যানার্জি যখন নির্বাচনে বোঝা যাচ্ছিল যে তিনি হেরে যাচ্ছেন, তিনি কিন্তু বলেছেন যে ভোট মেনে নেব না আমরা। তিনি একটা কিন্তু বড় অ্যাপিল করেছেন যে আমরা সবাই ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত জেগে থাকবো, এখানে কারচুপি হচ্ছে, এই সেই। এবং আমি দেখেছি যে আমাদের অনেক আবেগী ভাই ব্রাদাররা এটাকে রেফারেন্স হিসেবে ইউজ করছেন যে আমিরে জামাত মমতা ব্যানার্জির মতো কল দিতে পারতেন, তাহলে পরেও আজকে আমরা ভিন্ন অবস্থা দেখতে পারতাম। ফাস্ট ফরওয়ার্ড, মমতা ব্যানার্জি সেই কলে কি এসে গেছে, তৃণমূল কংগ্রেসকে তো পরাজিতই হতে হয়েছে, এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছে। সুতরাং রেটোরিক ইজ ওয়ান থিং, practically working with everyone else is a whole different thing. So basically জামাত is being pragmatic. এটা সবার পছন্দ হয়তো হবে না। So again we have to work with it. আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করব। বাট I respect the ইমোশন, মানুষের যে আবেগ। কারণ প্রচুর মানুষ বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা ইতিপূর্বে দেখেছি যে 32% ভোট ওয়াজ সাফিসিয়েন্ট, সেখানে জামাত জোট প্রায় 37% ভোট পেয়েছে। সুতরাং পিপল ভোটেড ফর জামাত। এবং আমরা যদি বিএনপি জোট যত ভোট পেয়েছে এখান থেকে যদি আওয়ামী লীগের ভোটটা মাইনাস করে দিই, জামাত প্রবাবলি গট মোর দেন বিএনপি জয়ী। ঠিক আছে। না, এটা ভোটের ম্যাথটা ইজ ভেরি রিয়াল, এবং আমাকে দেখতে হবে যে বাংলাদেশের এই নতুন পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা, যেটা ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, এখন যে নতুন অ্যালাইনমেন্ট হচ্ছে, এই অ্যালাইনমেন্টটা ঠিক ওভার দ্য টাইম কোথায় গিয়ে দাঁড়ায়, এটা আমাদের দেখতে হবে। যেমন ভোটগুলো নেক্সট ইলেকশন যদি হয়, আই ডোন্ট নো যে নেক্সট ইলেকশন কীভাবে হবে, কখন হবে এবং কার আন্ডারে হবে। তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারটা কিন্তু এখনও সেটেল না, সো উই ডোন্ট নো। তো এনিওয়েজ, নেক্সট ইলেকশন যদি হয়, তাহলে নেক্সট ইলেকশনে এই ভোটগুলো কী হবে এবং আওয়ামী লীগ ততদিনে আওয়ামী লীগের প্রভাবটা কতটুকু থাকবে না থাকবে, ইজ ইয়েট টু বি সিন আর কি। এনিওয়েজ, আমি আর কয়েকটা জাস্ট কুইক কোয়েশ্চেন করে আমরা সরকারের পারফরমেন্সে চলে আসবো। ধরেন ন্যাশনাল কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেই সব জায়গাগুলোতে পার্সোনালি আমি মনে করি যে জামাত ইসলামী ডিডেন্ট প্লে দ্য ওয়ে ইট was supposed to play its role. For example, দেশে অনেকগুলা ক্রাইম ঘটছে, খুব আলোচিত ক্রাইম। এই ক্রাইমগুলা যখন ঘটে তখন একটা স্বাভাবিকভাবে মানুষের একটা ইমোশন থাকে, সবাই সোসাইটির বিভিন্ন জায়গা থেকে মানুষ কথা বলে, পলিটিক্যাল পার্টিগুলোও তখন একটু কথা বলে, এই করে সে করে। কিন্তু
এই জিনিসগুলোকে পার্মানেন্টলি একটা সলিউশনের দিকে যাওয়ার জন্য যেই একটা ন্যাশনাল স্টেপ নেওয়া, এটা আমাদের দেশে কখনো ঘটে নাই। এগুলো যখন থাকে হাইপ থাকে, যে ক্ষমতায় থাকে তারা এটাকে একটা আম মানি যেমন ১ মাসের মধ্যে বিচার হবে বা ১ সপ্তাহের মধ্যে এই হবে, সেই হবে। এগুলো বলে মানুষকে কুল ডাউন করার চেষ্টা করে। তো সেটা এখনো আছে। তো রেসপন্সিবল বিরোধী দল হিসেবে জামাত বা এনসিপি, তাদের কাছ থেকে আমি কোনো স্পেসিফিক পলিসি প্রপোজাল পাইনি যে আচ্ছা ঠিক আছে, এই ঘটনার বিচার হইতে হবে যেটা ঘটছে। কিন্তু হোয়াই দিস থিংস আর লাইক কিপ হ্যাপেনিং ইন আওয়ার কান্ট্রি, এবং পলিসির জায়গা থেকে ঠিক কোন জায়গাটা চেঞ্জ করতে হবে, সংসদে আমি কোন বিলটা আনবো, এবং এগুলো নিয়ে মানুষের কাছে যাওয়া এবং মোবিলাইজ করা যে দিস ইজ হাউ উই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, যাতে নেক্সট আরেকটা রামিসা ঘটনা আমাদের দেশে আমাদের দেখতে না হয়। সো এই জায়গাগুলোতে আমার কাছে মানে এনসিপি বলেন, জামাত বলেন, আমার কাছে মনে হচ্ছে বিরোধী দলের ভূমিকাটা খুব অ্যাজ ইউজুয়াল ছিল আরকি। খুব মানে চোখে পড়ার মতো ভূমিকা ছিল না। তো এই জায়গাতে আপনার কোনো রেসপন্স আছে কিনা আপনি এটা একটু বলেন? না, না, ডেফিনিটলি অফকোর্স মানে কতটুকু করা যাবে এটার তো কোনো লিমিট নাই। স্কাই ইজ দ্য লিমিট। হুম। সো ডেফিনিটলি দিস ইজ এ ভেরি গুড প্রপোজাল। সো রামিসার এই ঘটনার পরে আ হ্যাঁ, মানে ইট মাইট সিম ট্র্যাডিশনাল যে জামাতের আমিরে জামাতের পক্ষ থেকে বিবৃতি এসেছে। মহিলা জামাতের পক্ষ থেকে আ আ মানববন্ধন করা হয়েছে। কারণ এখন তো সংসদ নট ইন সেশন। সংসদ সেশন শুরু হবে জুনের ৭ তারিখ থেকে। তখন প্রবাবলি আ এটা নিয়ে আরো আলোচনা হয়তো সংসদে হবে। সো সংসদের বাইরে থেকে যতটুকু ভূমিকা রাখা উচিত ছিল জামাত চেষ্টা করছে। বাট ইটস এ ভেরি গুড প্রপোজাল যে এটা পার্মানেন্ট একটা সলিউশনের জন্য কোনো বিল আনা যায় কিনা পলিসি লেভেলে এটার জন্য ডায়ালগ হওয়া উচিত এবং সরকারকে এনকারেজ করা উচিত। কারণ বিরোধী দল যদি কোনো আ মানে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে বিরোধী দল যদি কোনো বিল আনে, ইট ইস ডুমড টু ফেইল আনলেস সরকারি দল এটাকে রিইন্ট্রোডিউস করে। না, এখানেই পয়েন্ট। আপনি একটা বিল আনবেন, আপনি মানুষকে বলবেন যে দিস ইজ দ্য বিল যেটা আমরা মনে করি সরকার মানে সরকারের অ্যাডপ্ট করা উচিত, এবং সরকার বিরোধী দল যদি এটা সংসদে আনার পরে সরকারি দল সেটা নাকচ করে দেয়, তখন আবার জনগণের কাছে যেয়ে বলা যে আমরা এটা করছি, এখানে গভর্নমেন্ট করেন। এখানে ২ টা বিষয় আছে। সেটা হলো যে ইফ ইউ ওয়ান্ট টু মানে গেট সাম ব্রাউনি পয়েন্ট তাহলে তুমি যেটা বললা এটা ইটস এ গুড এক্সারসাইজ। বাট ইউ নো দ্যাট ইটস নট ইটস মানে ট্র্যাডিশন হলো হুম। যে ইভেন আমেরিকাতেও যদি ডেমোক্রেটরা এখন কোনো বিল ইন্ট্রোডিউস করে ইটস নট গোইং টু পাস মোস্ট অফ দ্য টাইম। ইট ইস ডুমড টু ফেইল। সো বেসিক্যালি এটা দিয়ে ডেফিনিটলি আমরা যদি বাংলাদেশ তো ফান্ড রেজ হয় না, এরকম একটা বিল ইন্ট্রোডিউস করে এটা দিয়ে ফান্ড রেজ করা যাবে। অনেক লোকের বাহবা পাওয়া যাবে। বাট ইফ উই রিয়েলি ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম উই হ্যাভ টু ওয়ার্ক অ্যাক্রস দ্য আইল। আমাদের সরকারের সাথে আলোচনা করে আ ঠিক আছে আমরা বিল ইন্ট্রোডিউস করলাম। এই বিলের কোন জায়গায় সরকারের আপত্তি আছে। সো উই হ্যাভ টু পলিটিক্স ইজ অল অ্যাবাউট কম্প্রোমাইজ। আমি যদি আমার জায়গায় থাকি, বিরোধী দল সরকারি দল যদি সরকারি দলের জায়গায় থাকে, উই উইল টক বাট উই উইল নট বি এবল টু সলভ। বাট তোমার ওভারঅল প্রশ্নের একটা আমি উত্তর দেই যে পলিসি লেভেলেও জামাত ম্যানেজ টু মেক ইভেন মানে যদিও এটা মিনিস্কুয়াল হতে পারে, ইউ ক্যান কল ইট ট্রিভিয়াল বাট মেড সাম ইমপ্যাক্ট। বাংলাদেশের জ্বালানি সংকটে কিন্তু পৃথিবীর কোনো দেশ কিন্তু পড়ে নাই যে বাংলাদেশের জনগণ যেভাবে পড়েছে। ইরান যুদ্ধে ইমপ্যাক্ট হিসেবে আ তোমরা মানে মেরিল্যান্ডেও ৳৫ কাছাকাছি গিয়ে $৫ পার গ্যালন গ্যাস কিনছো। কিন্তু পৃথিবীর কোনো দেশেই কিন্তু গ্যাসের জন্য এরকম বিরাট লম্বা লাইন হয় নাই যেটা বাংলাদেশে হয়েছে। সো বাংলাদেশ ওয়াজ সিভিয়ারলি ইমপ্যাক্টেড এবং এই প্রবলেম সলভ করার জন্য আমিরে জামাত যে প্রস্তাব দিয়েছিলেন যে ২ দলের সমন্বিত একটা কমিটি করা। সরকারি দল থেকে ৫ জন, বিরোধী দল থেকে ৫ জন নিয়ে ১০ জনের যে একটা কমিটি করে দেওয়া হয়েছিল এবং এই কমিটি কাজ করার কারণে আমরা দেখেছি যে এই লাইনগুলা কিন্তু এটলিস্ট দূর হয়েছে। গ্যাসের দাম কমেনি কিন্তু এটলিস্ট জনগণের ভোগান্তিটা কিন্তু একটু কমেছে। সো এগেইন ইট মাইট নট লুক গ্ল্যামারাস, ইট মাইট নট গেট মানে ভাইরাল রেসপন্স ইন সোশ্যাল মিডিয়া বাট ইটস এ স্টেপ ফরওয়ার্ড। সো এগেইন আমরা যদি মানুষকে খেপাইতে চাই, মানুষকে খুশি করতে চাই, অনেক কিছুই করতে পারি। বাট ইট উইল বি more or less sad. কিন্তু if you want to really make some progress, you have to work across the aisle এবং এই কাজটাই জামাত করার চেষ্টা করছে যে আমরা বিরোধিতা করব কিন্তু not to a point যে আমরা we are burning the bridge. Because আমাদের বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমরা যতই অপছন্দ করি বিএনপির গভর্নেন্স, we have to work with them. And if we can make them make some small concession, that is a good news for everyone else. না, আমি আপনার এই পয়েন্ট নোট করলাম। আই টেক দ্যাট। আচ্ছা, আমাদের বাজেট প্রপোজাল কই? বাজেটের টাইম তো চলে আসছে। সো জামাতের একটা টিম এবং আমি টিমটা এক্সপোজই করে দিচ্ছি। সো উই হ্যাভ এ লট অফ পিপল হু আর ওয়ার্কিং বিহাইন্ড ইট কিন্তু ২ জন ব্যক্তি আমরা বেসিক্যালি একটা অল্টারনেটিভ বাজেট প্রস্তুত করছি
এবং এটাতে কবে হবে এটা আমরা কবে এটা ইউল হিয়ার দ্যাট সুন। আমরা অলরেডি কিন্তু অনেকগুলা সিম্পোজিয়াম করছি। আমরা এই কয়েকদিন আগে বিভিন্ন সেক্টরে আমরা গত ঈদের ২ দিন আগে ন্যাশনাল প্রেস ক্লাবে কিন্তু অলরেডি জামাতের বাজেট ভাবনা বলে একটা ইভেন্ট হয়েছে। সো মানে এগেইন আমি এটা আমাদের আ মানে আমাদের লিমিটেশন অ্যাকনলেজ করেই বলছি যে উই নিড টু ডু এ বেটার জব মেকিং পিপল নো হোয়াট উই আর ডুইং। সো sometimes we do, but sometimes we probably fall behind. সো এটার নেতৃত্ব দিচ্ছেন হলো ডক্টর ওয়ারেস সাহেব। উনি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের ডিন। তো তিনি এই টিমটাকে লিড করছেন এবং এই টিমে আরও আছেন দেওয়ান আলমগীর ভাই, যিনি শিবিরের একমাত্র ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে সম্ভবত একমাত্র ইলেক্টেড জিএস বুয়েট থেকে। তো তিনি হি হ্যাজ এ সি অফ এক্সপেরিয়েন্স। তিনি বিভিন্ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কাজ করেছেন, বিভিন্ন দূতাবাসেও তিনি লিডারশিপ রোলে কাজ করেছেন। সো উনাদের নেতৃত্বে একটা টিম এটাতে কাজ করছে। আচ্ছা সো we will have a very good alternative budget proposal. সো এগেন বিষয়টা হলো যে এই অল্টারনেটিভ বাজেট প্রপোজাল তো আমাদের উইশ লিস্ট। এর মধ্যে এটা তো আমরা মানে আমাদের মেসেজটা হবে এরকম যে ইফ উই ওয়্যার এম্পাওয়ার্ড দিস ইজ হোয়াট উই শুড হ্যাভ ডান। সো উইল ইনশাআল্লাহ হ্যাভ দ্যাট। এবং বিএনপি যেই বাজেটটা দিবে এটার ব্যাপারে আমরা উই হ্যাভ সাম ইনসাইড ইনফরমেশন। এটা একটা গতানুগতিকই বাজেট হবে। এখানে অনেকগুলা সুইসাইডাল প্রপোজাল আছে এবং এর মধ্যে একটা আমরা অলরেডি যেটা দেখছি যে রেমিটেন্স বেসিক্যালি যে বাংলাদেশে যারা বিভিন্ন রকম আউটসোর্সিং এর কাজ করে তাদের উপরে ৭.৫% একটা ট্যাক্স প্রপোজ করা হয়েছে। সো এটা ইট উইল বেসিক্যালি অনলি ইনক্রিজ ট্রানজাকশন ইন অল্টারনেটিভ মেথড। হুন্ডির মাধ্যমে মানুষজন ট্রানজ্যাক্ট করবে, কারণ এর অতিরিক্ত কারণ এখনো পর্যন্ত কিন্তু সেই বিগত সরকারের আমলেও যেই ২.৫% প্রণোদনা দিত যে বাংলাদেশে কেউ রেমিট করলে পরে ২.৫% এক্সট্রা দিত, এটা কিন্তু কন্টিনিউ আছে এটা এখন আছে, এটা থাকবে। এটার সাথে রেমিটেন্সের উপর এটা কোনো ট্যাক্স না। এই ট্যাক্সটা হলো যে বাংলাদেশে বসে যে ইনকাম করছে তাকে তাদের জন্য। সো এটা কিন্তু একটা থ্রাইভিং সেক্টর। বাংলাদেশের ছেলেরা অনেক ভালো করছে এবং আরও ভালো করার সম্ভাবনা আছে। সো এটাকে কিভাবে আমরা ইনক্রিজ করতে পারি? এখনো পর্যন্ত পেপ্যাল না থাকার কারণে সব সরকারই বলছে পেপ্যাল দেবে। জামাতও নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছিল পেপ্যাল দিবে, বিএনপিও বলেছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা পেমেন্ট ইজি করার কোনো মেথড আমরা ফিনটেকে না এটা ল্যাগিং বিহাইন্ড। বাংলাদেশে এটা কাইন্ড অফ ইম্পসিবল হবে, কারণ হচ্ছে আপনার বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর নিয়ে তো এটা নাই, পসিবল হবে কনফিডেন্স নাই আমি মনে করি না, বাট ইট ইজ ডুয়েবল। এবং এটা না করতে পারলে, কারণ আমাদের যারা মানে আউটসোর্সিং এর কাজ যারা করেন তারা কিন্তু সিগনিফিক্যান্ট রেভিনিউ অলরেডি লুজ করেন, কারণ দে হ্যাভ টু ইউজ থার্ড পার্টি টু রিসিভ পেমেন্ট। তারপরে যদি আমরা আরও এর উপরে ৭.৫% ট্যাক্স বসাই, এটা খুব কঠিন হয়ে যাবে তাদের জন্য। সো বেসিক্যালি দে উইল চুজ দ্য আদার অপশন, মানে অল্টারনেটিভ হুন্ডির মাধ্যমে তারা তাদের রেমিটেন্সটা। সো এরকম কিছু সুইসাইডাল এলিমেন্ট আছে, এগুলোর আমরা বিরোধিতা করব। বাট এগেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপির ২/৩ তাদের যেই ম্যান্ডেট আছে, সো উই উইল প্রবাবলি নট গেট অল অফ আওয়ার উইশ লিস্ট ফুলফিল। বাট আমরা যদি ১টা-২টা জায়গাও সহায়তা করতে পারি বিএনপির সাথে, দেশ উপকৃত হবে এবং এটাই আমাদের টার্গেট। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনার সাথে এই বিরোধী দল নিয়ে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, জামাত নিয়ে ইলেকশনের একটা বিরাট হাইপ ছিল, যে জামাত হয়তো অনেক ভালো করবে, হয়তো গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে, এই টাইপের একটা হাইপ ছিল, মানুষের অনেক এক্সপেকটেশন ছিল। আপনার কি মনে হয় যে, এবং জামাত আনপ্রেসিডেন্টেড ভালো করছে, 37% ভোট ইস মানে এটা 31 পয়েন্ট সামথিং ভোট পেয়ে আগে বিএনপি 91-এর সরকার গঠন করছে। সো উই নো যে ইটস মোর দেন এনাফ ভোট যেটা জামাত পাইছে এবার। আমার কোয়েশ্চেনটা অন্য জায়গায়। আমার কোয়েশ্চেন হচ্ছে যে এক্সপেকটেশন গ্যাপ জামাতের ব্যাপারে ইলেকশন এর আগে মানুষের যে এক্সপেকটেশন তৈরি হয়েছে যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট ফ্রম জামাত ইসলামী, যে পারসেপশন এবং এক্সপেকটেশন তৈরি হয়েছে, পজিটিভ পারসেপশন এবং এক্সপেকটেশন, ইলেকশনের পরে এই 100+ ডেজ আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট হচ্ছে সেই এক্সপেকটেশনের সাথে রিয়েলিটিতে জামাতকে মানুষ বিরোধী দল হিসেবে যা দেখছে তাতে একটা বিরাট গ্যাপ আছে, এবং এই গ্যাপটা আমার কাছে মনে হচ্ছে ইজ গেটিং ওয়াইডার। হ্যাঁ, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আপনার এই ব্যাপারে কি মনে হয় যে এটা কি জামাত, আপনি অলরেডি বলছেন যে জামাতকে ভালো করতে হবে, যেমন সংসদের পারফরমেন্স ইয়েস তারা বা স্যাটিসফ্যাক্টরি, বাট দে নিড টু স্টিল লার্ন অ্যান্ড ডু ওয়েল। সো উইল সি যে নেক্সট ইয়াতে কী হয়। বাট এই যে এক্সপেকটেশন, পাবলিকের যে এক্সপেকটেশন প্লাস হচ্ছে জামাতের যে পারফরমেন্স, এটার মধ্যে যে একটা বড় গ্যাপ, এটাকে আপনি ঠিক কীভাবে দেখেন? সো প্রথমে আমি মানে ইলেকশন হাইপের কথাটা দিয়ে শুরু করি, যে দ্যাট হাইপ ওয়াজ রিয়াল।
মানে ইট ওয়াজ নট এ বাবাও যেটা বার্স রয়েছে। দ্য হাইপ ওয়াজ রিয়েল এবং এই হাইপের আমরা রিফ্লেকশন দেখেছি। স্পেশালি মানে ইফ ইউ ক্যাটাগরাইজ যে আমরা বৃহত্তর মানে আমরা খুলনা বিভাগের ৩৬টা আসনের মধ্যে আমরা ২৩টা পেয়েছি। সো ইটস মানে উই প্রিটি মাচ সুইফট এবং যে জায়গাগুলোতে আমরা হেরেছি এগুলোর মধ্যেও বেশ কিছু জায়গাতে অনিয়ম হয়েছিল কিংবা সেই জায়গাগুলো হিন্দু প্রভাবিত এলাকা। আমরা উই ডিড ভেরি ওয়েল ইন রংপুর। সো রংপুরে প্রবাবলি আমরা মানে রংপুর ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ডিভিশন যেখানে আমরা উই এক্সপেক্টেড ইভেন বেটার। কিন্তু আমরা যদি দেখি যে ওখানে আমরা উই ডিড ভেরি গুড ইন সাম এরিয়াজ। আমরা গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, তারপরে আরও কয়েকটা মানে ৩টা জেলাতে সম্ভবত হ্যাঁ কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা এই ৩টা জেলাতে উই সুইফট সবগুলো আসন আমরা পেয়েছি। বাট দিনাজপুর ওয়াজ ইভেন বেটার আমাদের জন্য। সেই দিনাজপুরে আমরা একটা সিটও জিততে পারিনি। তারপরে আমরা ঠাকুরগাঁতে উই এক্সপেক্টেড টু ডু বেটার। সো এই জায়গাগুলোতে লালমনিরহাট, সো এই 3টা জায়গায় উই ফেল লিটল শর্ট। আমরা বগুড়াতে উই এক্সপেক্টেড টু ডু বেটার। সো কিছু কিছু লোকালাইজড এলাকাতে আমরা উই ফেল লিটল শর্ট এবং এটার কিছু কারণ আছে। গ্রাউন্ড রিয়ালিটি উই আর ডুইং সোল সার্চিং এবং সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা প্রবাবলি ওয়াজ মিসিং ফ্রম আওয়ার ইকুয়েশন মানে হাইন্ডসাইট ইজ 2020 অলওয়েজ। যে জেনারেল ওয়াকার কিন্তু একটা প্রস্তাব দিয়েছিল একটা সুশী আওয়ামী লীগ সাবের হোসেনদের নেতৃত্বে আনা অ্যান্ড উই ভেনোমেন্টলি অপোজ দ্যাট। এখন মনে হচ্ছিল যে এরকম একটা আউটলেট আওয়ামী লীগের লোকজন যদি থাকলে জামাত ইলেকশন আর একটু ভালো করে থাকলে পরে এটা ডিভাইডেড হতো কিংবা জাতীয় পার্টির ব্যাপারে আমরা যে অ্যাগ্রেসিভভাবে জাতীয় পার্টিকে একেবারে বিলীন করে দিয়েছি, প্রবাবলি জাতীয় পার্টির এগেনস্টে লেস অ্যাগ্রেসিভ হলে এই ভোটের একটা অংশ জাতীয় পার্টিও হয়তো পেত। তো সো এই জিনিসগুলোর কারণে বাট স্টিল হোয়াট ইউ সেড যে 37% ভোট পাওয়া ইটস নট এ জোক। আমরা কিছু লোকালাইজড এরিয়াতে মানে এন্টায়ার সিলেট বিভাগে আমরা ভালো করিনি। আমরা চিটাগং, নোয়াখালী আমাদের ওয়ান অফ দ্য স্ট্রং হোল্ড, কিন্তু আমরা সেখানে একটা আসনেও জিততে পারিনি। চিটাগাংয়েও ইটস আন্ডারস্ট্যান্ডেবল কারণ চিটাগাংয়ে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গিয়েছে। সো আওয়ামী লীগ বিএনপি এক হলে ওখানে আমাদের পক্ষে আসন জেতা সম্ভব না। তারপরেও আমরা 2টা আসনে জিতেছি, 15-16 চিটাগাং, চট্টগ্রাম 15-16। সো এই জিনিসগুলা মানে বাট দ্য হাইপ ওয়াজ রিয়েল। মানে ইট ওয়াজ নট মানুষের যে আশা ভরসা ছিল এবং অনেকেই রাগান্বিত যে তারা ভোট দেওয়ার পরও বিভিন্ন অনিয়মের কারণে তাদের সংসদ সদস্য এবং মানে সারপ্রাইজিংলি আমরা এমন এলাকাগুলোতে নরসিংদীতে আমরা এত বেশি ভোট পাবো এটা আমরা কল্পনাও করিনি। ইট ওয়াজ মানে মনে হচ্ছে এখন যে একটু এফোর্ট দিলে পরে ওই এলাকাগুলো বেরিয়ে আসা যেত। সো দ্য হাইপ ওয়াজ রিয়েল। এখানে আমাদের মানে উই স্ট্রেচড আওয়ার ক্যাপাসিটি। এটা মানে অস্বীকার করার কোনো মানে আমি মানে অস্বীকার করতে আমি দ্বিধাবোধ কখনোই করি না। উই হ্যাভ টু টেল হোয়াট এ স্পেড, তাই না? যে আমরা যে আসনগুলোতে জিতেছি আমরা যদি দেখি যে এই আসনগুলোতে আমাদের সাংগঠনিক সক্ষমতা ছিল অনেক বেশি এবং যে জায়গাগুলোতে আমাদের সাংগঠনিক সক্ষমতা কম ছিল সেই জায়গাগুলোতে আমরা এই অনিয়মগুলো প্রতিরোধ করতে পারিনি। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লেসন ফ্রম দিস ইজ সাংগঠনিক সক্ষমতা অর্জন করা। এটা কিন্তু মানে এটার বাইরে আপনি যতই সফট সমর্থন থাকুক এটাকে আপনি ট্রান্সলেট করে অভিনয়ে কনভার্ট করতে পারবেন না আনলেস ইউ হ্যাভ দ্যাট অর্গানাইজেশনাল স্ট্রেংথ এবং এটা আমাদের কিছু কিছু জায়গায় ল্যাক ছিল। সো এই জায়গাটা এখন বিটুইন নাও অ্যান্ড দ্য নেক্সট ইলেকশন আমাদের সাংগঠনিক সমৃদ্ধি বাড়াতে হবে। সো এটা হলো একটা জিনিস। আর সেকেন্ড হলো যে আমি রেসপেক্টফুলি ডিসএগ্রি যে জামাতের এক্সপেকটেশনের সাথে পারফরমেন্স ম্যাচ করছে না। কারণ এক্সপেকটেশন ইজ সাবজেক্টিভ যে উই ক্যান অলওয়েজ এক্সপেক্ট এভরিথিং, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিরোধী দলের লিমিটেশন ইউ হ্যাভ টু অ্যাকনলেজ। যে এগেন আমরা তো আজকে থেকে জ্বালাও পোড়াও করে বিএনপির সৎ কাজে বিরোধিতা তো করতেই পারি, কিন্তু আমি এর আগের প্রশ্নগুলোতে যেটা বললাম যে মানে ইউ ক্যান গেট এ লট অফ ভাইরাল reels out of that. You can get a lot of brownie points, but you cannot get anything done. Westminster type of democracy তে কোনো কিছু করতে হলে you have to have bipartisan agreement. এই কারণে এখন অনেক লোকজন তারেক রহমানের সাথে শফিক সাহেব যখন হেসে কথা বলে তখন মনে করে যে বিএনপি মানে জামাত জাতীয় পার্টি হয়ে গেছে। বাট বিষয়টা হলো যে জামাত যখন সংসদে কথা বলে বিএনপি কি ছেড়ে কথা বলে? বিএনপি প্রত্যেকটা কাজেরই তো সমালোচনা করা হচ্ছে, বিএনপির ভালো কাজেরও প্রশংসা করা হচ্ছে। বিএনপি দু একটা যে ভালো কাজ করছে না তা তো না, যে ভালো কাজগুলো করছে সেটাকে প্রশংসা করা হচ্ছে, সহযোগিতাও করা হচ্ছে এবং সাথে সাথে বিরোধিতা মানে প্রচণ্ড রকম বিরোধিতা করা হচ্ছে, ওয়াকআউট করা হয়েছে এবং শুধু সংসদে না সংসদের বাইরেও আমরা আন্দোলন করেছি, আমরা বড় বড় জনসভা করেছি, পাবলিক ওপিনিয়ন ফর্ম করছি। হ্যাঁ, আমাদের একটা লিমিটেশন আছে যে আমাদের 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 মানুষরা
মানে ট্রেডিশনালি একটু প্রচার বিমুখ, এ কারণে নিজেদের ঢোল বিজানা পিটাতে পারে না। সো এই কারণে আমরা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে মানে উই হ্যাভ বিন ভিক্টিমাইজড, আমাদেরকে উস্কানিও দেওয়া হচ্ছে যে বিএনপির সাথে একটা দূরত্ব তৈরি করে যাতে করে আমরা একটা সংঘাতময় বাংলাদেশের দিকে আমরা যাই। এ ব্যাপারেও কিন্তু প্রচার প্রচারণা আছে এবং মানে আমি আই হ্যাভ টু এগেইন ক্লারিফাই দিস যে এই যে এক্সপেকটেশন গ্যাপের কথা যারা বলছে এরা নন পলিটিক্যাল কোঅপারেটিভ উইদিন এনসিপি। এনসিপির মধ্যে যারা রাজনীতি বোঝে, যারা একটু প্র্যাকটিক্যাল এবং সংসদের যে ৬ জন সংসদ সদস্য আছেন এরা প্রত্যেকেই জানে যে আগামী নির্বাচনে তারা নির্বাচিত এবার হয়েছে। আগামী নির্বাচনে যদি তারা জামাত ইসলামীর মানে হাফ সমর্থন না, পূর্ণ সমর্থন যদি না পায় তাহলে তাহলে পরে তাদের প্রত্যেকটা কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্যাপাসিটি নেই। আমি যেটা বলছিলাম যে নাহিদের ক্যাম্পেইনে আই হ্যাড টু গেট ইনভলভড। এছাড়াও আমি সরওয়ার তুষারের ক্যাম্পেইনে আমাকে ইনভলভ হতে হয়েছে, আমাকে প্রীতম দাসের ক্যাম্পেইনে ইনভলভ হতে হয়েছে এবং এই ৩টা ক্যাম্পেইনে আমি ইন পারসন ইনভলভ হয়ে আমি যেটা দেখেছি যে এনসিপির সাংগঠনিক সক্ষমতা প্রচণ্ড দুর্বল এবং জামাত ইসলামীর একেবারে 100% হেল্প যদি না পায়, জামাতের লোকজন এই ক্যান্ডিডেটদেরকে নিজেদের ক্যান্ডিডেট হিসাবে যদি ট্রিট করার ইফ দে ফেল লিটল শর্ট, যেটা তুষারের ক্ষেত্রে হয়েছে যে তুষার জামাতের ক্যান্ডিডেট যিনি বহিষ্কৃত হয়েছেন পরবর্তীতে পার্মানেন্টলি, তিনি কিন্তু তুষারের চেয়ে বেশি ভোট পেয়েছে উইদাউট ক্যাম্পেইনিং, কোনো ক্যাম্পেইনই করে না। আর প্রীতম দাসের ওখানে তো জামাতের ক্যান্ডিডেট ছিল না, কিন্তু এটা ওপেন ছিল, ইসলামী ঐক্য জোটের একজন ক্যান্ডিডেট এবং প্রীতম দাসের ক্যান্ডিডেট, ওখানে প্রীতম দাস গট অনলি ফিউ থাউজেন্ড ভোটস। সো এনসিপির মধ্যে যারা রাজনীতি বোঝেন তারা কিন্তু জামাতের সাথে কনফ্রন্টেশনে যেতে চাচ্ছেন না, কিন্তু এনসিপির মধ্যে কিছু মানে ইম্যাচিউর একটা মানে আই হেট পলিটিক্স জেনারেশনের লোকজন আছে যারা পান থেকে চুন খসলে পরেই তারা বলার চেষ্টা করে যে এনসিপি প্রপার বিরোধী দল, জামাত আসলে ভূমিকা রাখতে পারছে না। মানে এদের কথা শুনলে মনে হয় যে এরা হয়তো বলবে যে নুরুল হক মুরু আর পার্থই আসল সরকারি দল, কারণ সরকারি দলের অন্য কেউ কথা বলতে পারে না। জাস্ট বিকজ ইউ ক্যান স্পিক মানে লিটল ওয়েল articulated way এবং that goes viral on social media doesn't make you a good parliamentarian. পার্লামেন্টেরিয়ান যারা আমরা হিস্টোরিক্যালি দেখি বাংলাদেশের সংসদে যারা খুব বড় ভূমিকা পালন করেছেন মানে ভালো পার্লামেন্টেরিয়ান হিসাবে, সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে সুধাংশু শেখর হালদার, এরা কিন্তু চিৎকার করে কথা বলতো না, খুব সফটলি কথা বলতো এবং ওই মানে ওইরকম আমরা যদি দেখি কাউকে এই সংসদে তাহলে কিন্তু মানে এনসিপির এরা মানে কিছু বললে এটা ভাইরাল হয় কারণ দে হ্যাভ এ পিআর মেশিন দ্যাট প্রমোটস দ্যাট, বাট দ্যাট ইজ নট হোয়াট অপোজিশন শুড বি ডুইং। আপনি আমরা চিৎকার করে অনেক কথাই বলতে পারি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন অর্ডার টু গেট সামথিং ডান ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ গভর্নমেন্ট এবং সেই কাজটাই জামাত করছে এবং ইটস নট ইজি, ইটস হার্ড। সো এটাতে কিছু লোক খুশি হবে, কিছু লোকের মানে কিছু লোক অসন্তুষ্ট হবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন ৫ বছর পরে যখন নেক্সট নির্বাচন হবে, বিএনপির অনেক কর্মের কারণে মানুষ কিন্তু অসন্তুষ্ট হচ্ছে। সো এই মানে ইটস পলিটিক্স ইজ বাইনারি। এখানে থার্ড পার্টি মানে একটা সময় জাসদ, কমিউনিস্ট পার্টি এরা কিন্তু কাগজে কলমে মানে তখন তো ফেসবুক ছিল না, পত্রিকাতে দে ইউজ টু ডমিনেট। কিন্তু ইলেকশনের মাঠে যখন বিএনপি অজনপ্রিয় হবে বিএনপির কাজকর্মের জন্য, দ্যাট উইল মেক জামাত ইভেন মোর পপুলার। সো যে হাইপ আমরা দেখেছি নির্বাচনের আগে, সো দ্যাট হাইপ ইজ স্টিল দেয়ার and a lot of people are getting angry with BNP. So hopefully next election যদি ইলেকশনটা দেখেন খুব বেশি ফ্রি ফেয়ার হবে সেটা না, আমরা যদি ক্যাপাসিটি বিল্ড করতে পারি we expect to do better definitely, কারণ জনগণ অনেকেই কিন্তু বিএনপির প্রতি অনেক আশা করেছিল, তাদের কিন্তু অনেকেরই আশাভঙ্গ হয়ে গেছে, যেটা আমরা প্রত্যেক দিন দেখছি। সো এই জনগোষ্ঠী তো তখন অল্টারনেটিভ জায়গাতে এসে জামাতকে আরেকটা সুযোগ দেওয়ার চেষ্টা করবে, যারা এবার মনে করেছে যে না লেটস গো ট্রেডিশন। সো আই থিঙ্ক দ্য ফিউচার ইজ রিয়েলি ব্রাইট। অফকোর্স উই ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড, উই হ্যাভ টু কিপ গ্রাইন্ডিং এবং আমরা মানে উই আর নট অ্যারোগেন্ট, আমরা যদি কোনো আমাদের দুর্বলতা থাকে আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি অ্যান্ড উই ট্রাই টু ইমপ্রুভ এভরি ডে। ওকে, আমরা যদি এখন সরকার পার্টিতে যাই, সরকারকে আপনি গ্রেড করতে চান? আপনি জামাতকে গ্রেড করেন, বিরোধী দলকে গ্রেড করেন নাই, যে আপনি বলছেন যে হ্যাঁ আমি মনে করে দিই দর্শকদেরকে যে স্যাটিসফ্যাক্টরি বাট ইয়েট টু ইমপ্রুভ। তো সরকারকে আপনি যদি আমরা একটু ডিফারেন্টভাবে বলি, আপনি যদি 2টা ভালো কাজ পিক করেন এবং 2টা কাজ পলিসি যেটা আপনি ডিসএগ্রি করেন,
What would be those things? সো মানে ডেফিনিটলি বাংলাদেশে যারা দীর্ঘ ১৫ বছর কিংবা ১৭ বছর যদি আমরা ধরি যে একটা ড্রেকনিক আ একটা অধ্যায় বাংলাদেশের জন্য ছিল। সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসেছি এবং সেই জায়গায় ফিরে যেতে হচ্ছে না আমাদের। আমাদের আ কথা বলার অধিকার আছে এখন পর্যন্ত। কতদিন থাকবে জানি না। আমাদের রাজনীতি করার অধিকার আছে। একটা ফুললি ফাংশনাল একটা সংসদ আছে। উইথ অল ইটস লিমিটেশন ইটস পারফর্মিং ওয়েল। সো আ মানে একেবারে মিনিমাম জায়গা থেকে যদি আমি ধরি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলেছেন যে, "লাইন শাকারতুম লাযিদান্নাকুম" যে যদি তোমরা আ শুকরিয়া আদায় করো আমি বৃদ্ধি করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না। যে আমরা কি পরিস্থিতির মধ্যে ছিলাম, এখন কি আছি। সো ডেফিনিটলি উই আর গ্রেটফুল যে আমরা পিছনে ফিরে যেতে হচ্ছে না আমাদের। হুম। আমরা একটা সুস্থ রাজনৈতিক ধারার মধ্যে আছি। সো সেই মিনিমাম জায়গাটার জন্য আমি থ্যাঙ্কফুল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আ আ পার্সোনালি যদি আমরা আ মানে বিএনপির শুরু করি যে বিএনপির কাছ থেকে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো যে আ জুলাই চার্টার নিয়ে বিএনপি খেলছে। এটা ইট ওয়াজ এক্সপেক্টেড, ইট ওয়াজ নট আনএক্সপেক্টেড কিন্তু এরকম নির্লজ্জভাবে যে টোটালি জুলাই চার্টারকে ডিনাই করে দেবে এটা বিএনপির কাছ থেকে আমরা কেউই হয়তো এক্সপেক্ট করিনি। হুম। সো জুলাই চার্টার নিয়ে মানবাধিকার কমিশন নিয়ে আ যেই জায়গাগুলা মানে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশে হয়তো আর কোনোদিন ঘুম ফেরত আসবে না। কিন্তু মানবাধিকার কমিশনের যেই আ রেটিফাইড যেই বিলটা দ্যাট ইজ স্ক্যারি। দ্যাট কিপস দ্য স্ট্যাটাস quo সেখানে এখনো কিন্তু যে রাজনৈতিক নিরাপত্তা, রাষ্ট্র নিরাপত্তা কারণ যাদেরকে গুম করা হয়েছিল ইতিপূর্বে তাদেরকে কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার কারণেই অজুহাতেই কিন্তু গুম করা হয়েছে। সো দিস ইজ প্রবাবলি দ্য বিগেস্ট ডিজাস্টার যেটা বিএনপি আ করছে। এটা বিএনপির কাছ থেকে কখনোই আ আশা করা যায় না এবং দ্বিতীয় বিষয় হলো যে ইট রিভলভস অ্যারাউন্ড জুলাই চার্টার। দ্বিতীয় বিষয় হলো যে ব্যাংকিং রিফর্ম অ্যাক্ট যেটা বিএনপি আ সরকার পাস করেছে এটা কিন্তু আবার সেই রাজনৈতিক আ পৃষ্ঠপোষকতায় ব্যবসায়ী মাফিয়াদেরকে পুনর্বাসনের একটা রেসিপি। যে ব্যাংকিং সেক্টর যারা লুটপাট করেছে সেই এসালম আ এবং তার সাঙ্গপাঙ্গরা তাদেরকে আবার ব্যাংক লুট করে দেওয়ার একটা সুযোগ। সো these 2 are probably the biggest disappointment from আমি still মনে করি যে there is room for uh, retracting all these things মানে it's not done deal. আমি মনে করি যে আ যারা বিএনপির আ আমি মনে করি যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন ২১২ জন তাদের মধ্যে অধিকাংশই এবং আমি বলব যে মেজরিটি অফ দেম ইফ নট 70% এট লিস্ট 65% এর মতো তারা কিন্তু ব্যক্তিগতভাবে গুমের শিকার হয়েছেন, ব্যক্তিগতভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং তাদেরও অনেকে কিন্তু এই বিএনপির পলিসিগুলোর সাথে সম্ভবত একমত না কিন্তু তারা ওই বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন এবং আমি বিশ্বাস করি যে বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা রাজনীতি করছে। আনফরচুনেটলি আ আমার কাছে কেন যেন মনে হয় যে বিএনপি কিছু ব্যবসায়ীদের কাছ থেকে বড় ধরনের আ আ কিছু আ সুযোগ সুবিধা নিয়েছিল নির্বাচনের খরচের ক্ষেত্রে এবং মানে বিএনপি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছেন এবং এক্ষেত্রে বিএনপিকে আ দৃঢ় হতে হবে। দে হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল এগেইন বিএনপিকে জামাতের কথা শুনে রাজনীতি করতে হবে এটা আমি বলব না। বিএনপি উইল ডু বিএনপিস পলিটিক্স কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপির দায়বদ্ধতা থাকা উচিত জনগণের প্রতি। জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে তার প্রতি কোনো ব্যবসায়ী গোষ্ঠীকে খুশি করার জন্য জনগণের স্বার্থকে যদি বিএনপি জলাঞ্জলি দেয়, ইট উইল বি ব্যাড। ভালো কাজ বিএনপি বেশ কিছু করেছে। বিএনপি যদিও আমি মনে করি না যে এই ওয়েলফেয়ার পলিটিক্স লোকজনকে টাকা-পয়সা দিয়ে আ ইয়ে করা মানে এটাকে আপনি ভালো বলবেন কিনা? ইটস এ গুড পলিসি। আমি এটাকে ভালো বলব না। বাট আমি যেটা ভালো বলব সেটা হলো যে বাংলাদেশের রাজনীতিতে আ কথা দিয়ে কথা রাখার দৃষ্টান্ত খুব কম। বিএনপি যে ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছে খুব অল্প দিনের মধ্যেই এটা ইমপ্লিমেন্ট করতে পেরেছে। এটার জন্য আমি বিএনপিকে ডেফিনিটলি সাধুবাদ দিব। এবং দ্বিতীয় সাধুবাদ যেটার কথা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই আ আ আমি আমি আ অমিত ভাইকে চিনি। আমাদের একটু সিনিয়র, আমাদের ২ বছর সিনিয়র জিনাদা ক্যাডেট কলেজের আমাদের অনেক মানে মিউচুয়াল ফ্রেন্ডের বড় ভাই কিংবা মিউচুয়াল ফ্রেন্ডের বন্ধু। আই থিংক হি ইজ এ ডিসেন্ট পারসন, কোয়ালিফাইড পারসন। তরিকুল ইসলাম সাহেব খুব বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন তার ছেলে। আ আমি মনে করি যে জ্বালানি খাতের আ যেই ক্রাইসিসটা ছিল সেটা ১ম এ মোকাবেলা করতে তিনি খুব ব্যর্থ ছিলেন। ডেফিনিটলি অনেকেই মজুতদারি উনি যে মিনিস্টার, উনি হলেন প্রতিমন্ত্রী, জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি প্রতিমন্ত্রী। আচ্ছা। জ্বালানি প্রতিমন্ত্রী।
তিনি প্রথম দিকে ব্যর্থতা দেখিয়েছেন প্রথম দিকে। কারণ বেসিক্যালি যেটা বলছিলাম যে ব্যবসায়ীদের থেকে যেহেতু সুবিধা নিয়ে অনেকেই নির্বাচন করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর হওয়াটা কঠিন ছিল। বাট বিএনপি যে বাইপার্টিজান যে কমিটিটা করে দিয়েছে, তার ফলে কিন্তু এই জ্বালানি সংকটটা অনেকাংশেই ম্যানেজ করা গেছে। ম্যানেজ করা গেছে। সো আই থিংক দ্যাট ওয়াজ অ্যানাদার গুড থিং। এবং সর্বোপরি আমি থার্ড আরেকটা জিনিস যেটা বলব যে বিএনপির দায়িত্বশীল লেভেল থেকে বিরোধী দলের প্রতি কিন্তু ডিসরেসপেক্ট শো করা হচ্ছে না, হুইচ ইজ ভেরি গুড। যে মানে অনেকটা আমি বলি যে ছাপড়ি লেভেলে যেই কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এটা কিন্তু লিডারশিপ লেভেলে সরকারি দল এবং বিরোধী দল থেকে হচ্ছে না। এবং এটাই কিন্তু আমরা দেখতে চাই যে আমরা পলিসি নিয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলব না। কিন্তু আমাদের বিতর্ক শেষ হয়ে গেলে আমরা হাসি মুখে একজন আরেকজনের সাথে কথা বলব। আমরা বিভিন্ন উৎসবে আমরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করব। পরিবারের সদস্যদেরকে নিয়ে দেখা করব। এটাই কিন্তু আমরা চাই। এবং আই থিংক জনাব তারেক রহমান সাহেব এটা মেইনটেইন করছেন। তিনি এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনী আ মানে যেটা বলা হয় যে ক্যাম্পেইন ইজ এ পোয়েট্রি, বাট গভর্নেন্স ইজ এ ফোর্স। যে ক্যাম্পেইন হলো কবিতা, কিন্তু গভর্নেন্স হলো গদ্য। ক্যাম্পেইনে তিনি কিছু অ্যাগ্রেসিভ কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে খুব গার্ডেড কথা বলছেন। তিনি কোনো বিতর্কিত কথা বলছেন না। এবং এটাও কিন্তু বাংলাদেশের জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু খুব অসংলগ্ন কথাবার্তা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সেই জায়গা থেকে কিন্তু প্রধানমন্ত্রীর সামটাইমস হি সেজ লিটল টু মানে লেস। এটা একটু প্রবলেমেটিক কিছু সময়। বাট আই থিংক আই উড রাদার having having not say anything rather than saying something that মানে compromises the dignity of the chair. So সেদিক থেকেও কিন্তু একটা আশা রাখো যে জনাব তারেক রহমান সাহেব তার চেয়ারের ডিগনিটিটা কিন্তু বজায় রেখেছেন। তিনি বিরোধী দলীয় নেতাকে যথেষ্ট শ্রদ্ধা করে সম্মান করেন এবং সম্মান করেই কথা বলেন। I wish I could say that for সালাউদ্দিন সাহেব। মনে হচ্ছে যে তিনি কন্ট্রোল করছেন সরকারকে, তিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী। এই জায়গাটা হয়তো ইমপ্রুভ করবে। আমি অপটিমিস্টিক মানুষ। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে বাংলাদেশের যদি উত্তরোত্তর উন্নতি হয়, এটা যার দ্বারাই হোক না কেন, আমরা সবাই এটার বেনিফিশিয়ারি হব এবং আমি সেটাই চাই। ওকে, সো অন এ পজিটিভ নোট আমরা শেষ করব। শেষ করার আগে আপনি যদি বলেন যে ইন ইন 5 ইয়ার্স আপনি বাংলাদেশকে কোথায় দেখেন আসলে? হোয়াট ইউ ক্যান থিংক অফ ইন 5 ইয়ার্স? আমি তো মনে করি যে উই কেম এ লং ওয়ে। ডেফিনিটলি আমি মনে করি যে ৫ বছরের মধ্যে আমাদের আমার উইশ লিস্ট, আমি জানি না এটা কতটুকু সত্যি হবে। সেটা হলো যে দায়িত্বশীল পর্যায়ে দুই দলের মধ্যেই যে সৌহার্দ্য সম্প্রীতি আছে, আমি দেখতে চাই যে সেই সৌহার্দ্য সম্প্রীতিটা আমাদের সোশ্যাল মিডিয়াতেও বিরাজ করবে। কারণ সোশ্যাল মিডিয়াতে একটা খুব টক্সিক এনভায়রনমেন্ট চলছে। গালাগালি দুপক্ষের মধ্যেই, যে একে অপরকে অশ্রদ্ধা করে কথা বলা, ইট ডাজন্ট হেল্প অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। সো আমি মনে করি যে আমরা একটা নতুন রাজনৈতিক কালচারের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে আমরা চাই যে দুর্নীতি বাংলাদেশ থেকে পুরোপুরি এলিমিনেটেড হবে না। কিন্তু যদি সঠিক পলিসি নেওয়া যায়, এটাকে যদি প্রশমিতও করা যায়, সবাই চায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে, কিন্তু কেউই পারছে না। বিকজ ইট স্টার্টস উইথ মি, ইট স্টার্টস উইথ ইউ। ওই জায়গাটাতেই আমরা কম্প্রোমাইজড হয়ে যাই অনেক সময় এবং আমরা মানে আমাদের দুর্নীতির ডেফিনেশনটাকে একেবারে খুব ন্যারো করে ফেলি। যে মনে করি যে ঠিক আছে, আমি ঘুষ নিচ্ছি না, কিন্তু কেউ যদি আমাকে ঘুষ দিয়ে যায়, এটাকে আমি থামাইতে গেলে আবার যুদ্ধ ঘোষণা করতে হবে, এটা না করি। সো আমি সত্যিকার অর্থে বাংলাদেশকে এই ২ টা জায়গায় আমি মনে করি যে উই হ্যাভ এ লট টু, মানে উই আর লিভিং মানি অন দ্য টেবল। আমাদের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়ালটা আমরা রিচ করতে পারছি না আমাদের পরস্পরের কাদা ছোড়াছুড়ির কারণে, আমাদের দুর্নীতির কারণে। সো এই ২ টা যদি আমরা পুরাপুরি কমিয়ে না নিতে পারলেও, আমরা যদি ইভেন 20-30% কমিয়ে নিতে পারি দুর্নীতিটা এবং নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে পারি, তাহলে পরে আই থিংক বাংলাদেশ হ্যাজ ট্রিমেন্ডাস পোটেনশিয়াল। আমরা বিরোধী দলে আছি বলে মনে করি না যে এটা যে বাংলাদেশের ক্ষতি হোক। কারণ বাংলাদেশের ক্ষতি হলে ব্যক্তিগতভাবে আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুতরাং ডেফিনিটলি রাজনীতির জায়গায় থাকবে। আমরা আমাদের পলিসির কথা বলবো, যে পলিসি পছন্দ করি না সেটার বিরোধিতা করব। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই উইল অলসো ট্রাই টু ফাইন্ড মিডল গ্রাউন্ড, যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। এবং তারপরে নির্বাচন আসছে, নির্বাচন তো কিছুদিন পরেই লোকাল গভর্নমেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনেও কিন্তু জনগণের রায় দেবে। ডেফিনিটলি আমি আবার শুরুতে যেটা বলেছিলাম যে বাংলাদেশের ভবিষ্যতের নির্বাচনগুলোকেও পুরাপুরি যদি আমরা মনে করি যে নিরপেক্ষ হবে, ইভেন মানে যত নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টই থাকুক না কেন, স্থানীয় পর্যায়ের দুর্নীতির কারণে ইলেকশন উইল বি অলওয়েজ কম্প্রোমাইজড এবং সেখানেও সক্ষমতা অর্জন করতে হবে, তা না হলে পরে আমরা ওটাকে প্রিভেন্ট করতে পারবো না। সো গিভেন দ্য সিচুয়েশন উই হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইট। এবং আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।
কারণ আহ, নতুন প্রজন্মের যারা সংসদে গিয়েছেন আহ, তারা আমি আই হ্যাভ বিগ হোপ ইন দেম। আমার মনে হয় না যে তারা হয়তো সাময়িক সময়ের জন্য হলো আমরা মানে আই ওয়ান্ট টু ব্রিং দ্য এক্সাম্পল অফ নওশাদ ভাই, যে ডেসপাইট ব্যারিস্টার নওশাদ ভাই, ব্যারিস্টার নওশাদ জমির। তিনি কিন্তু বিএনপির সংসদ সদস্য হওয়ার পরও কিন্তু তিনি তার জুলাই সনদের ব্যাপারে, মানবাধিকার কমিশনের যে বিল, এগুলোর ব্যাপারে তার ইন্ডিপেন্ডেন্ট মতামত তিনি দিয়েছেন, এবং এটা কিন্তু তার দলের লোকজন পছন্দ করছে না, তারপরেও কিন্তু তিনি দিচ্ছেন। সো এ ধরনের ইন্ডিপেন্ডেন্ট সংসদ মানে ইন্ডিপেন্ডেন্ট চিন্তাভাবনার সংসদ সদস্য আরও আসবে, আরও সাহস পেয়ে আসবে, এটাই আমার ইচ্ছা, এটাই আমার কামনা, এবং এটাই আমি মনে করি যে এরাই বাংলাদেশকে আসলে সত্যিকার অর্থে কিছু দিতে পারবে, এবং আমি আমি সেটা মনে করি যে ইট ইজ স্টিল পসিবল ইভেন দ্য সিস্টেম ইজ ইমপারফেক্ট। ওকে, অন দ্যাট নোট আমরা আজকে শেষ করি। থ্যাংক ইউ। আবার আপনাকে অনেক ধন্যবাদ। শিওর, ওকে।